নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর নিন্দুকের ডায়েরির নতুন একটা এপিসোড নিয়ে আমি চন্দন আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে অবশ্যই রয়েছেন শ্যামল পাল। এখন এটা ঠিক কীভাবে আমি আপনাদেরকে বোঝাবো আমি জানি না, তবে ক্রিকেটের ভাষায় ওপেনিং ব্যাটসম্যান বলতে যাকে বোঝানো হয়, এই বাংলায় ওই ঘোড়া কেনা বেচার ওপেনিং ব্যাটসম্যান ছিলেন শ্রী মুকুল রায়। অর্থাৎ আমরা ওই রাজনৈতিক দল বদলা বদলি এই বিষয়টা আমাদের বাংলায় যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতির সঙ্গে যেত না। এটা উত্তরপ্রদেশের একটা সংস্কৃতি ছিল, বিহারের সংস্কৃতি ছিল। কিন্তু মুকুল রায়ের হাত ধরে আপনার 2017 সালের 3রা নভেম্বর দিল্লিতে এই ঘোড়া কেনা বেচাটা শুরু হলো। অর্থাৎ তিনি নিজেই প্রথম ঘোড়া হিসেবে বিজেপির কাছে বিক্রি হলেন বা বিজেপিতে যোগ দিলেন তৃণমূল শিবির ছেড়ে। সামনে নির্বাচন আসছে, আপনারা জানেন যে গত 2016 নির্বাচন, 2021-এর আগে 2016 নির্বাচনের আগে একটা ব্যাপক যাকে বলা হয় ওই দল বদলের শিবির আমরা দেখেছিলাম, যে শিবির করে করে নেতারা কর্মীরা দল বদল করছেন। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, বিজেপিতে ছেড়ে সিপিএম এই আপনার তৃণমূলে আসছেন, এরকম আমরা অনেকটা দেখেছিলাম। সেক্ষেত্রে বিজেপি এই মুকুল রায়ের হাত ধরে অনেকটা লাভবান হয়েছিল মনে করেছিল তারা। কারণ দেখেছিলাম যে মুকুল রায় মন্ত্রী, তার মানে রাজীব বন্দ্যোপাধ্যায়, শিলভদ্র দত্ত, বৈশাখী ডালমিয়া, শুভেন্দু অধিকারী, পবন সিং, সব 2021 সালের আগে, শুভ্রাংশু রায়, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী, সৌমিত্র খা, অনুপম হাজরা, শঙ্কুদেব পণ্ডা, নিশীথ প্রামাণিক, সব্যসাচী দত্ত, মনিরুল ইসলাম, বিপ্লব মিত্র, এরকম অজস্র তৃণমূল নেতা বা বিধায়ক বা মন্ত্রী তারা যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু সেখানে গিয়ে ঠিকঠাক মতন সম্মান না পেয়ে আবার কেউ কেউ ফিরেও এসছেন। আবার সামনে একটা নির্বাচন আসছে। এই নির্বাচনের আগে কি ঘটতে পারে বা কি ঘটতে পারে না আমরা এই মুহূর্তে আন্দাজ নিশ্চয়ই করতে পারি না, কিন্তু 4 জনের নাম বলতে পারি, বা তৃণমূল কংগ্রেসের 4 জনের নাম আমরা বলতে পারি, যাদের দল বদল বা দলের থেকে পদত্যাগ একেবারে সুনিশ্চিত এই মুহূর্তে। তারা বিজেপিতে যাবেন বা যাবেন না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তাদের মধ্যে প্রথম নামটি যেটা চলে আসছে সেটা একটা আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন বা বুঝে যাওয়া উচিত, যে প্রথম নামটি কলকাতার বুকে একেবারে সিথির মোড় থেকে দমদম এই অঞ্চলটা, যেটাকে পূর্ব বেলগাছিয়া অঞ্চল বলা হয়, এই অঞ্চলে এতদিন ধরে অর্থাৎ 2011 সালের পর থেকে, অর্থাৎ পরিবর্তনের পর থেকে যে মানুষটার দাপট ছিল অব্যাহত, অর্থাৎ ডাক্তার শান্তনু সেন, কেউ কেউ ভালোবেসে ওনাকে স্কোয়ার ফুট সেন হিসেবে ডাকেন। এখন এখানেই হচ্ছে আসল রসায়নটা লুকিয়ে রয়েছে, যে এই স্কোয়ার ফুট সেন এই নামটা যখন শান্তনু সেনের হলো, তার মানে আমাদের বুঝতে হবে যে এই এলাকার যে একটা বিশাল বাহিনী, সিন্ডিকেট বাহিনী, অর্থাৎ যারা ওই দমদম থেকে নাগের বাজার, আপনার বেলগাছিয়া, এই বিস্তীর্ণ এলাকা, আরও বড় সিথি, এই বিস্তীর্ণ এলাকায় যারা এই আপনার ইট বালি সাপ্লাইয়ের কাজ বলুন, প্রমোটিংয়ের কাজ বলুন, ইত্যাদি কাজগুলো ওই অঞ্চলটায় ইদানিং মানে প্রচুর এই সমস্ত কাজ হচ্ছে, এই সমস্তটা কন্ট্রোল করতেন এই শান্তনু সেন, যে কারণেই ওনার নাম হয়েছিল স্কোয়ার ফুট সেন। তো এই স্কোয়ার ফুট সেনের সঙ্গে, অর্থাৎ এই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর, পরবর্তীতে 2018-তে তৃণমূল কংগ্রেস ওনাকে রাজ্যসভার সাংসদ করে পাঠান এবং মেডিকেল কাউন্সিলে, অল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিলে রাজ্যের প্রতিনিধি, তার সঙ্গে সঙ্গে আইএমের সর্বভারতীয় সভাপতি এবং রাজ্য সম্পাদক, মানে একজন ডাক্তার হিসেবে তার যা যা পাওয়ার কথা সব পেয়েছেন, একজন রাজনীতিবিদ হিসেবে যা যা পাওয়ার কথা সব পেয়েছেন। কিন্তু গোল বাঁধল আরজিকর ঘটনাতে। আরজিকরের যে ঘটনা গত
9ই আগস্ট 2024 সালে ঘটে গেল। সেই ঘটনার পরেই ঘটল ছন্দপতন। নিন্দুকেরা বলছেন যে এই আরজি করের যে দুর্নীতির প্রশ্ন উঠেছে, সেই দুর্নীতির সঙ্গেও এই শান্তনু সেনের সরাসরি সংযোগ ছিল। তিনি নিজেকে বাঁচাবার জন্য আরজি করের ঘটনায় দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আপনারা এখনও জানেন যে শান্তনু সেনকে তার দল সাসপেন্ড করেছে, মুখপত্র পদ থেকে সরিয়ে দিয়েছে। যেমন কুণাল ঘোষকে সাসপেন্ড করার পরেও মুখপত্র হিসেবে তিনি কাজ চালিয়ে গেছেন, আমরা দেখতে পেয়েছি অতীতে। কিন্তু শান্তনু সেনের ক্ষেত্রে সেটা ঘটেনি, যদিও ডক্টর কাকলি সেন তার স্ত্রী এখনও কলকাতা পুরসভার কাউন্সিলর, তার মেয়ে এখন কলকাতার একটি সরকারি মেডিকেল কলেজে ডাক্তার। এই শান্তনু সেনের কিন্তু একটা ব্যাপক প্রভাব রয়েছে উত্তর কলকাতা বা ধরুন এই পূর্ব বেলগাছিয়া এই অঞ্চলটাতে। এই শান্তনু সেন আমাদের কাছে যতটা খবর যে ইতিমধ্যেই বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন এবং সেই ক্ষেত্রে একটা সেতুবন্ধনের কাজ করছেন। বড়নগরের প্রাক্তন বিধায়ক তিনি একটা সেতুবন্ধনের কাজ করছেন। কিন্তু শান্তনু সেন বিজেপিতে গেলে বিজেপির কতটা লাভ হতে পারে এই বিষয়টা নিয়ে কিন্তু এখন বিজেপি অনেকটাই কি বলবো মানে চিন্তিত নয়, অনেকটাই ওরা জলটা মেপে নিতে চাইছে। কারণ যে মানে একেবারে স্রোতের মতন তৃণমূল নেতা তারা বিজেপিতে গেছিল এবং বিজেপি তাদেরকে সাদরে বরণ করে, যাকে বলে জামাই আদরে টিকিট দিয়েছিল, কিন্তু প্রত্যেকে কার্যত ডুবিয়েছিল বিজেপিকে। সেই অভিজ্ঞতার থেকে শান্তনু সেনকে বিজেপি গ্রহণ করবে কিনা এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ এই মুহূর্তে বিজেপির যিনি রাজ্য সভাপতি অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য, আমরা জানি উনি একেবারে কোর আরএসএস টিম থেকে উঠে আসা একজন মানুষ। শুভেন্দু অধিকারী চাইলেও কিন্তু শান্তনু সেনের বিজেপিতে যাওয়াটা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তবে এটা নিশ্চিত শান্তনু সেন কিন্তু তৃণমূলে আর থাকছেন না। এবার 2 নম্বর যে নামটা বলতে চাইছি আমি সেইটা হচ্ছে তিনি এখনো পর্যন্ত তৃণমূলের কি বলে বিধায়ক। এখন এই নামটা বললে পরে একটা দ্বন্দ্ব লেগে যায়, একটা অসুবিধে হয় আমাদের। হুমায়ুন কবির, আমি ডেবরার হুমায়ুন কবিরকে বলছি না, আইপিএস হুমায়ুন কবিরের কথা বলছি না, আমি ভরতপুরের মুর্শিদাবাদের ভরতপুরের হুমায়ুন কবিরের কথা বলছি। 11 সালে রেজিনগর থেকে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি দাঁড়িয়েছিলেন। এরপরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। 2015 সালে ওনাকে 6 বছরের জন্য তৃণমূল কংগ্রেসের থেকে বহিষ্কার করা হয়। 2016 সালে নির্দল হিসেবে সেই রেজিনগর, অর্থাৎ যে সময় একটা সময় তিনি জাতীয় কংগ্রেসের বিধায়ক ছিলেন, সেই রেজিনগরের নির্দল প্রার্থী হিসেবে তিনি দাঁড়ান এবং সেখানে তিনি পরাস্ত হন। তারপরে 19 সাল, এই এতদিন পর্যন্ত ঠিক ছিল, ওনাকে দল বহিষ্কার করেছে, উনি দলের বিরুদ্ধে যাননি কিন্তু নির্দল ছিলেন। কিন্তু এবার তিনি সরাসরি বিজেপিতে যোগ দিলেন এবং বিজেপিতে যোগ দিয়ে জঙ্গিপুর লোকসভা আসনে তিনি লড়াই করলেন এবং যথারীতি হেরে গেলেন। ইতিমধ্যেই ধরুন ওনাকে 2015 সালে 6 বছরের জন্য বরখাস্ত করেছিল তৃণমূল কংগ্রেস, বহিষ্কার করেছিল। 6 বছর পার হয়ে গেছে 2021 তৃণমূলে ফিরে এলেন এবং আবার টিকিট পেলেন সেই ভরতপুরে এবং ভরতপুরের প্রার্থী হিসেবে জয়ী হলেন। কিন্তু দেখা গেল যে এই হুমায়ুন কবির, ভরতপুরের হুমায়ুন কবির, তিনি কিন্তু একের পর এক বিতর্কিত মন্তব্য, বিতর্কিত কথাবার্তা, বিতর্কিত আচরণ করে দলের ভাবমূর্তিকে কার্যত কালিমা লিপ্ত করছেন। এইরকমই অভিযোগ উঠে এলো তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেই। এবং হঠাৎ করেই এই যে আপনার হুমায়ুন কবির তিনি ঘোষণা করে দিলেন যে 2026-এর 1 জানুয়ারি তিনি একটা নতুন দল ঘোষণা করবেন। এটা কিন্তু খুব উল্লেখযোগ্য একটা ঘোষণা যে 2026-এর 1 জানুয়ারি তিনি নতুন একটা দল ঘোষণা করবেন এবং এ রাজ্যের 50টি আসনে তার দল প্রার্থী দেবে এবং তার নজরে থাকছে কি মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জেলাগুলো, অর্থাৎ মুসলিম অধ্যুষিত জেলাগুলো। এখানে অনেকে বলছেন
যে এই যে ধরুন নতুন দল গঠন করা, 50 জন প্রার্থী দেওয়া, এটা একটা অনেক বড় আর্থিক মানে ভার, অনেক টাকা খরচ। এই টাকাটা হুমায়ুন কবির কোথা থেকে পাবেন? সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচনী বা নির্বাচন নিয়ে যারা আলোচনা করেন বা যারা বিশেষজ্ঞ বা যারা রাজনৈতিক বিশেষজ্ঞ, তাদের মতে হুমায়ুন কবিরকে কিন্তু তৃণমূল কংগ্রেস স্পন্সর করছে আইএসএফের বিরুদ্ধে। অর্থাৎ হুমায়ুন কবির নিজেকে মুসলিম নেতা বলতে ভালোবাসেন। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আইএসএফ এই গত 5 বছরে আইএসএফ এ রাজ্যে যে সংগঠনটাকে বাড়িয়েছে, সেই সংগঠনে ফাটল ধরাতে, অর্থাৎ আরেকটা মুসলিম সংগঠনকে খাড়া করে দিয়ে ওই মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা যেখানে আইএসএফের একটা বড় ভোট রয়েছে, সেই অঞ্চলগুলোতে এই হুমায়ুন কবিরের নতুন দলকে প্রার্থী খাড়া করিয়ে সেখানে মুসলিম ভোট, যে ভোটটা আইএসএফ, তৃণমূল তো মুসলিম ভোটের অধিকাংশটা পায়, কিন্তু যে অংশটা আইএসএফ তৃণমূলের থেকে কাটছিল, সেই অংশটাও যাতে দ্বিধা বিভক্ত হয় তার বন্দোবস্ত একটা করার চেষ্টা চলছে। তাহলে আমরা বলতে পারি যে হুমায়ুন কবিরও আগামী নির্বাচনে অন্ততপক্ষে জোড়াফুল প্রতীকে লড়ছে না। শান্তনু সেন কতটা ভোট কাটতে পারবেন, কতটা তৃণমূলকে বেগ দিতে পারবেন আমরা জানি না। আর হুমায়ুন কবির যদি সত্যি সত্যি আলাদা দল গড়েন, তাহলে মুসলিম ভোটের একটা অংশ কিন্তু তিনি কাটতে পারেন। আর যদি ওই আশঙ্কাটা সত্যি হয় যে তৃণমূল কংগ্রেসই হুমায়ুন কবিরকে স্পন্সর করছে, তাহলে সেই বিষয়টা আলাদা। এবার যদি আমরা আরেকজনের কথা বলি, তাজা নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় তাজা নেতা আপনারা ধরে ফেলেছেন। অর্থাৎ আপনার 2006 যখন প্রবলভাবে বামফ্রন্ট 235টি আসনে জিতে বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতায় এলেন, তখন কিন্তু ভাঙড় আসনটি সিপিআইএম জিততে পারল না। এই ভাঙড় আসনটি কিন্তু ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস এবং ছিনিয়ে নিলেন আরাবুল ইসলাম। পরবর্তীতে বিভিন্ন রকম বিতর্কে তিনি জড়ালেন। সেই আপনার ভাঙড় কলেজের দিদিমণির দিকে জগ ছুঁড়ে মারার থেকে শুরু করে খুন, রাহাজানি, বিভিন্ন রকম। অর্থাৎ 2013 সালের যে আপনার পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন জমা দেওয়ার সময় আইএসএফ কর্মী সমর্থকদের ওপর, 2013 কেন আমি বলছি আপনাদেরকে, 2023, আমাকে একটু মার্জনা করে নেবেন, 2023 সালের যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ সমর্থকদের ওপর যে ব্যাপক হামলা সারা ভাঙড় জুড়ে নেমে এসেছিল বা নামিয়ে আনা হয়েছিল, তার নেতৃত্ব দিয়েছিলেন এই আরাবুল ইসলাম, এমন অভিযোগ আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস স্বীকার করছে। কারণ আইএসএফের নেতা হাকিমুল ইসলামকে খুনের দায়ে এই তৃণমূল সরকারের পুলিশ কিন্তু ইতিমধ্যেই আরাবুল ইসলামকে গ্রেপ্তার করেছে। আরাবুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আরাবুল ইসলামকে ভাঙড়ে কার্যত একঘরে করে রাখা হয়েছে, যেখানে শওকাত মোল্লাকে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে, মানে পার্শ্ববর্তী বিধানসভার বিধায়ক। এই জায়গায় দাঁড়িয়ে আরাবুল ইসলাম এখন প্রচণ্ড দোটানায় রয়েছে, কারণ বিজেপি আরাবুল ইসলামকে নেবে না। বিজেপির সঙ্গে আরাবুল ইসলাম ইতিমধ্যে বহুবার কথা বলেছেন। বিজেপি আরাবুল ইসলাম সম্পর্কে আগ্রহী নয়, বিশেষ করে বিজেপির যে নবনেতৃত্ব পশ্চিমবঙ্গে এখন যারা করছেন, নেতৃত্ব দিচ্ছেন, তারা আরাবুল সম্পর্কে আগ্রহী নয়। তাহলে আরাবুল সিপিএম, এ তো প্রশ্নই উঠছে না। তাহলে আরাবুল আইএসএফ, এখন দেখার এটা বিষয় যে তৃণমূলে আরাবুলের আর কোনো জায়গা নেই। আরাবুল মাইনাস হয়ে গেছে তৃণমূল কংগ্রেস থেকে। কিন্তু আরাবুলের যে ব্যাপক সাংগঠনিক ক্ষমতা এবং এখনও পর্যন্ত আরাবুল এবং আরাবুলের যে ছেলে হাকিমুল ইসলাম, তাদের যে সংগঠন, সেই সংগঠনটা আগামী নির্বাচনে কার হয়ে কাজ করে? অবশ্যই তৃণমূলের হয়ে কাজ করবে না, কিন্তু কাজ করবে আইএসএফের সঙ্গে। একেবারে যাকে বলা হয় আদা জল খেয়ে আলোচনা শুরু করেছেন আরাবুল ইসলাম। কিন্তু আইএসএফের মাথায় রাখতে হবে, একমাত্র যে বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি ভাঙড় থেকে নির্বাচিত এবং ভাঙড়ে তার পরিচিতি বা তার যে কাজকর্ম, সেটা রীতিমতো সেখানকার মানুষজনের সমর্থন পাচ্ছে। সে যদি এই আরাবুল ইসলাম
একদম আঞ্চলিক নেতা, ভাঙড়, দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় অঞ্চলের নেতা, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আরাবুলকে আইএসএফ তার দলে নেয় তাহলে পরে ভাঙড় আসনটিকেই ছাড়তে হবে। কিন্তু ভাঙড় আসন যদি ছাড়া হয় তাহলে পরে নওশাদ সিদ্দিকী কোথায় দাঁড়াবেন, এটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। এই সমস্ত প্রশ্নের মাঝেও কিন্তু আমরা কনফার্ম যে এই তিন নেতা আগামী 2026-এর লোকসভা মার্জনা করবেন, বারবার ভুল বলছি, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে অন্ততপক্ষে সম্পর্ক ছেদ করছেন। আরেকজন আছেন, তাকে কেউ পাত্তা দিচ্ছে না। তিনি এখন রাজনীতির যে অথৈ সাগর সেখানে তিনি হাবুডুবু খাচ্ছেন। তিনি হচ্ছেন রাজন্যা হালদার। রাজন্যা হালদার ধরুন খুব দ্রুত রাজনীতিতে তার উত্থান, সোনারপুরে বাড়ি, যাদবপুর বিদ্যাপীঠে পড়াশুনো, তারপরে আপনার প্রেসিডেন্সি কলেজে যখন উনি পড়ছেন, পড়াশুনোয় ভালো, প্রেসিডেন্সি কলেজে যখন তিনি পড়ছেন তখন প্রেসিডেন্সি কলেজের মতন জায়গায় প্রথম 2017 সালে এবং 2019 সালে দুবার তিনি নির্দল প্রার্থী হিসেবে কিন্তু ক্লাস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ সিআর নির্বাচিত হয়েছিলেন। 21শে জুলাই ধর্মতলার মঞ্চে তার সেই ঐতিহাসিক ভাষণ, হলুদ চুড়িদার পরে, সেই ঐতিহাসিক ভাষণের পর চটচর করে তার দলে ওঠা, মুখ্যমন্ত্রী নিজে রাজন্যাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন কঠিন জায়গায় তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট করে দেওয়া এবং কার্যত রাজন্যার হাতে একটা বড় ক্ষমতা তুলে দেওয়া, এই সমস্ত কিছু বোধহয় রাজন্যার মাথাটা ঘুরিয়ে দিয়েছিল। রাজন্যা হয়তো নিজেকে কেউ কেটা ভাবা শুরু করেছিল। রাজনীতিতে শুরুতেই যদি কেউ কেটা ভাবা শুরু হয় তাহলে কিন্তু তার একটা পতনের জায়গা শুরু হয়, যেটা আমরা দেখলাম যে অতি সাম্প্রতিক কিছু ঘটনাবলী, যে ঘটনাবলীতে রাজন্যার সঙ্গে দলের যে একটা তীব্র মত পার্থক্য সেটা কিন্তু সবার সামনে চলে এলো। এখন রাজন্যা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী, কিন্তু সেই 2017 সাল বা 2018 সাল এই সময়কার ভুলটা কিন্তু বিজেপি আর করতে চাইছে না। অর্থাৎ তৃণমূল থেকে আসতে চাইলেই তাকে একেবারে জামাই আদর করে নিয়ে আসা, সেই কাজে সেই পথে বিজেপি আর হাঁটতে চাইছে না। কিন্তু রাজন্যা বিজেপিতে যোগ দিতে পারেন, এটা একেবারে সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। রাজন্যাও চেষ্টা চালাচ্ছেন, কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যা পরিস্থিতি তাতে রাজন্যার কোনো জায়গা তৃণমূল কংগ্রেসে আপাতত নেই, যদি না অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়টাতে হস্তক্ষেপ করেন। কিন্তু যা ভাব প্রকৃতি বোঝা যাচ্ছে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজন্যার ইস্যুতে নতুন করে কোনো মতামত দেবেন না। আর রাজন্যা যদি তার কেরিয়ার তৈরি করতে চান, তিনি চেষ্টা করেছেন সিনেমা করার, তিনি চেষ্টা করেছেন গান করার, কারণ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় যে গানের দল গড়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জন্য, যে দলের নাম ছিল জয়ী, রাজন্যা তার প্রধান গায়িকা ছিলেন। এতদূর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় তিনি পেয়েছিলেন, কিন্তু হারিয়েছেন যে কোনো কারণেই হোক। এখন হারিয়ে তিনি রাজনীতির সাগরে সাঁতার কাটছেন, কোন পারে গিয়ে ঠেকেন সেটা আমাদের দেখতে হবে। এখন এই যে চারজন, এই চারজনের মধ্যে রাজন্যার ব্যক্তিগত কোনো কারিশমা নেই। ব্যক্তিগতভাবে তিনি একটি ভোটও দলের, মানে তিনি যে দলে যেতে চান বা যে দলে থাকবেন সেই দলের পকেটে দিতে পারেন কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে, বা ধরে নেওয়া যেতে পারে নেই। কিন্তু শান্তনু সেন, হুমায়ুন কবির অথবা আপনার আরাবুল ইসলাম, এরা কিন্তু দক্ষ সংগঠক, প্রচুর ভোট করিয়েছেন। ভোট সম্পর্কে তাদের মানে অভিজ্ঞতা প্রশ্নাতীত। সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতায় শান্তনু সেন, মুর্শিদাবাদে আপনার হুমায়ুন কবির এবং দক্ষিণ 24 পরগনায় আরাবুল ইসলাম যদি নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য কোনো দলে যোগ দেন, সেটা যেমন অবাক হওয়ার কিছু থাকবে না, পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে কিন্তু একটু ভাবতেও হবে। নিন্দুকের ডায়েরি আজকে এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠান, আমাদের নিন্দুকের ডায়েরি বা অন্যান্য খবরাখবর আপনাদের যদি ভালো থাকে তাহলে পরে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমরাও এভাবেই আপনাদেরকে বিভিন্ন ইস্যুতে আপনাদের সঙ্গে থাকব এবং আলোচনা আমাদের এগিয়ে নিয়ে যাব। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি। জয় হিন্দ।